নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার 1 এসকে লাইভ চ্যানেল। আপনার সময় আপনার খবর। এই সংবাদটি প্রস্তুত করছে। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। Looking for an opportunity to work in Japan? That is where we come in. At Veda School of Languages, VSL in association with HNA Arts Incorporation Japan. क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं? बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें A से Z तक। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। International Furniture, unbeatable price. Visit a Royal Oak store today. শিলিগুড়িতে বিভিন্ন স্পর্শকাতর ও বড় ভোট গ্রহণ কেন্দ্রগুলি পরিদর্শন করলেন দার্জিলিংয়ের জেলা শাসক ও শিলিগুড়ির পুলিশ কমিশনার। মুখ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী 17 এপ্রিল পঞ্চম দফায় হবে দার্জিলিং জেলায় ভোট গ্রহণ, যে কারণে আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। বড় ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে যেখানে একাধিক বুথ রয়েছে সেখানে কিভাবে মানুষ ভোট দেবেন এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি দেখতেই মঙ্গলবার পরিদর্শনে বের হন জেলা শাসক শশাঙ্ক শেট্টি, পুলিশ কমিশনার ডিপি সিং, মহকুমা শাসক প্রিয়দর্শিনী এস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন চম্পাশাড়ি শ্রী গুরু বিদ্যা মন্দির, প্রধাননগরের আরও একটি বুথ, হিন্দি হাই স্কুল ও শিলিগুড়ি কলেজে যান আধিকারিকরা। সেখানে বিভিন্ন ঘরগুলি খতিয়ে দেখে আলোচনা করেন। এদিন জেলা শাসক শশাঙ্ক শেট্টি জানান, শহরে বিভিন্ন বুথ ঘুরে দেখে স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হচ্ছে। এর আগে যেখানে যে বুথগুলিতে ভোট কম পড়েছে সেখানে মানুষের মনোবল বাড়াতে নানা উদ্যোগও নেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশ কমিশনার ডিপি সিং জানান, শহরে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে। এছাড়াও বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। সিপি স্যার and his whole team is here. আমি আছি, এসডিও ম্যাডাম আছেন, আরও এন্ড সেক্টর অফিসার আর হিয়ার। উই আর বেসিকলি আমরা একটা রুট চার্ট করেছি আজকে, অনেকগুলো বুথটা আমরা দেখে নিচ্ছি, অনেকগুলো প্রেমিসেস এন্ড বুথ ইত্যাদি। প্লাস ওখানে এএমএফ এ অ্যাসিওর্ড মিনিমাম ফ্যাসিলিটি কী কী ব্যবস্থা এবার করা হয়েছে ওটা একবার আমরা সুপারভাইজ করে নিচ্ছি। প্লাস কিছু কিছু জায়গা এইবার আপনারা সবাই জানেন অক্সিলারি বুথ হচ্ছে, তো সেটা আমরা কোথায় কোথায় করছি ওটাও আমরা একবার এই রুট মাধ্যমে আজকে একবার সুপারভাইজ করে নিচ্ছি। প্লাস পুলিশ অ্যারেঞ্জমেন্টস বা যেখানে যেখানে কীভাবে ফ্লো হবে অফ পিপল, যেখানে মাল্টি বুথ প্রেমিসেস আছে সেটাও আমরা একবার আজকে রিভিউ করে নিচ্ছি উইথ স্যার। সো দিস ইজ আওয়ার বেসিক প্ল্যান টুডে। উই উইল অলসো ভিজিট দ্য ডিসিআরসি সেন্টার অ্যান্ড দ্য সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ওয়্যার হাউস ফর ইভিএমস টুডে উইথ স্যার অ্যান্ড হিজ টিম। তো এটাই আমার একটা আজকে প্ল্যান আছে। এটা একটা ডাইনামিক প্রসেস আছে, এটা চেঞ্জ হতেই থাকছে। সো উই হ্যাভ অলরেডি স্টার্টেড ওয়ার্কিং অন ইট। ভালনারেবিলিটি ম্যাপিং বলে একটা এক্সারসাইজ থাকে, সেটা অলরেডি হচ্ছে, সেটা সেক্টর অফিসার করছেন, আরও করছেন, আর পুলিশ এন্ড থেকেও আমরা রিপোর্ট পাচ্ছি। ফাইনালি সিপি স্যার আর ডিও মানে আমরা মিলে একটা ফাইনালাইজ করছি। পরে অবজারভার আসলে সেটা আবার একবার রিভিশন হচ্ছে, ডিপেন্ডিং অন দ্য কমপ্লেন্টস। ইটস ডাইনামিক এক্সারসাইজ, সেটা অলরেডি চলছে। অলরেডি উই হ্যাভ শেয়ার্ড রিপোর্ট উইথ সিইও অফিস। অবজারভার সাহেব আসলেন, এটা আবার উই উইল বি রিভিউইং দিস। সি এটা নাম্বার চেঞ্জই হতে থাকছে, সো নাম্বার ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইজ এই এক্সারসাইজটা অলরেডি করা হয়েছে। এটা আমরা সেই এক্সারসাইজ ভিত্তিতে অলরেডি উই আর ডুইং কনফিডেন্স বিল্ডিং মেজার্স। যেখানে যেখানে আইডেন্টিফাই হয়েছে আমরা রুট মার্চ করাচ্ছি, যা যা সিএপিএফ আমরা পেয়েছি সেটা ওখানে রুট মার্চ ইত্যাদি করছে। প্লাস আওয়ার সেক্টর অফিসার্স আর অলসো মুভিং দেয়ার, উই আর অলসো মুভিং দেয়ার, উই আর অলসো টকিং টু দোজ ভোটার্স জাস্ট টু বিল্ড দ্য কনফিডেন্স কি সবাই এসে ভোট করুন। এটা নিয়ে উই আর অলসো আইডেন্টিফাইং বুথ যেখানে ভোটিং পার্সেন্টেজ একটু কম ছিল গত ইলেকশন ইত্যাদিতে, ওখানেও আমরা সুইপ অ্যাক্টিভিটি করছি, কনফিডেন্স বিল্ডিং মেজার যে কিছু আপনাকে বললাম এইসব করছি, সো দ্যাট উই ক্যান এনকারেজ মোর ভোটার্স টু পার্টিসিপেট মোর ডেমোক্রেটিক। এটা তো প্রত্যেক এসিতেই হচ্ছে, এটা তো এসি ওয়াইজ এক্সারসাইজ হয়, সেক্টর অফিসার আরও করেন, তারপর পুলিশ কাউন্টার পার্ট থেকে রিপোর্ট আমরা পাই, ফাইনালি ডিস্ট্রিক্টে এটা আমরা ফাইনালাইজ করে সিও অফিস থেকে শেয়ার করি। এটাই এইভাবে এটা চলে। এনিওয়েজ উইল টেক লাস্ট 3 কোয়েশ্চেন্স। উই হ্যাভ লট অফ প্লেসেস, উই হ্যাভ হ্যাড 3 কোম্পানিজ টিল নাও অলরেডি রুট মার্চেস, ওটা পুলিশ সঙ্গে মিলিয়ে আমরা একটা ফাইনালাইজ করে নিয়েছি। All 3 companies are moving in various areas every day. Every day we are covering about 8 to 10 premises or routes every day. This has been shared with all other stakeholders also. डिस्ट्रिक्ट मजिस्ट्रेट साहब बोल रहे हैं विद एसएसबी, बीएसएफ एंड अदर पैरामिलिट्री
আইজি নর্থ বেঙ্গলের ওনাদের লিডারশিপে হয়েছিল কিছুদিন আগে। এছাড়া যেটা ডিএম সাহেব বললেন, আমরা যত ইসিআই গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সগুলোকে মানছি। ইটস টু আর্লি টু প্রেডিক্ট, যেটা আপনারা বারবার কোশ্চেন করছিলেন কি সিকিউরিটি মেজার্স কী হবে। সো এখনও এই প্রসেসটা চলছে। আমরা যেভাবে গাইডলাইন পাবো, যত ফোর্স পাবো, যা ডিপ্লয়মেন্ট হবে সেই অনুযায়ী মেবি আফটার এ ফোর্টনাইট আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আজকে যেটা আমাদের প্রায়োরিটি আছে, দ্য এন্টায়ার সিভিল সাইড, পুলিশের সাইড থেকে আমরা যত প্রিমাইসেসগুলো আছে, স্পেশালি যেখানে 3 থেকে বেশি বুথগুলো আছে, সেখানে আমরা কত ভোটার্সকে সুবিধা দিতে পারি উইথ দ্য মিনিমাম ইনকনভিনিয়েন্স, ওরা আসতে পারে ও বেরোতে পারে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টগুলো আমরা রিভিউ করছি। বিধানসভা নির্বাচনে প্রার্থীর টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন শিলিগুড়ি পুর নিগমের কোঅর্ডিনেটর তথা তৃণমূল নেতা নান্টু পাল। তবে এবার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করলেন নান্টু পাল। যদিও দল থেকে পদত্যাগের কথা ঘোষণা করলেও এখনও পদত্যাগপত্র জমা করেননি তিনি। রাজনৈতিক মহলের জল্পনা, তবে নান্টু পাল কি এবার স্ত্রীকে নিয়ে পদ্ম শিবিরের দিকে হাঁটা দেবেন? একটা জিনিস শিখেছি, অন্যায়ের কাছে মাথা নত করবো না, আপোষ করবো না। এবং আপনি জানেন যে আমি 2000 সালে আমি বড় কমিটির চেয়ারম্যান ছিলাম প্রথম শিলিগুড়ির। সেখান থেকে আমি চেয়ারম্যানশিপ 2004-এ ছেড়ে দিই এবং তখন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমার জয়েন্ট, পরবর্তীকালে ডেপুটি মেয়র হয়েছিলাম, ডেপুটি মেয়রও আমি ছেড়ে দিয়েছিলাম। তারপর অপোজিশন লিডার, চেয়ারম্যান, বর্তমান এসজিডিএ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নর্থ বেঙ্গল স্পোর্টস বোর্ডের ভাইস চেয়ারম্যান, এই দুটো পোস্ট আমি পদত্যাগ করলাম। এবং আমার যে প্রেসিডেন্ট শ্রী রঞ্জন সরকার, তাকে আমি জানিয়েছি এই পদত্যাগ করব। পদত্যাগ পত্র তাকে কোথায় দেব বলেছিলাম, ও গতকাল ছিল না, আমাকে বলেছে SMS হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও এবং এটা ভাবনা চিন্তা করো যেন না ছাড়া হয়। এই SMS-টা আমাকে পাঠিয়েছে। কিন্তু আমি ভেবেছিলাম কলকাতাতে হয়তো ক্যান্ডিডেট পরিবর্তন করবে, কিন্তু সকালে সংবাদপত্র বিভিন্ন যখন দেখলাম যে শিলিগুড়ি 26 শিলিগুড়ি বিধানসভার বাইরের খেলোয়াড়কে নিয়ে খেলা হবে করছেন, স্থানীয় খেলোয়াড় ভালো থাকা সত্ত্বেও গোলপোস্টের বাইরে বসিয়ে রেখে ওয়ার্ম আপ করিয়েছে, টিম লিস্টে নাম রেখেছে, কিন্তু খেলা হবে নাম বলে খেলার পরিভাষা যেটা আছে সেটাকে তারা কালিমামুক্ত করেছে। আপনারা যাবেন শিলিগুড়ির, আমি অ্যাট প্রেজেন্ট 24 অর্গানাইজেশন করি খেলাধুলোর, খোখো, কবাডি, ক্যারাটে, হ্যান্ডিক্যাপ, ব্যাডমিন্টন থেকে শুরু করে। প্রার্থী তালিকা ঘোষণার আগে থেকেই জোরদার প্রচারে নেমেছেন তৃণমূল নেতা গৌতম দেব। সেই ধারাকে অব্যাহত রেখে একইভাবে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। 2021-এর আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট ব্যালটে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট টানতে দফায় দফায় প্রচার চালাচ্ছেন। আজ সেই নির্বাচনী প্রচার চলল ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শান্তিপাড়ায়। এলাকায় বাড়ি বাড়ি গিয়ে করজোড়ে আবেদন করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার। খগেশ্বর রায় নয়, কৃষ্ণ দাসকেই তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী করতে হবে, এই দাবিতে জলপাইগুড়ির পাহাড়পুর মোড়ে জাতীয় সড়ক অবরোধ করলেন কৃষ্ণ দাসের অনুগামীরা। একই সাথে চলল রাজগঞ্জ ব্লকের সবকটি অঞ্চলে বিক্ষোভ। মঙ্গলবার জাতীয় সড়ক অবরোধের জেরে রাস্তার দুপাশে আটকে পড়ে অসংখ্য গাড়ি, তৈরি হয় যানজট। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে খগেশ্বর রায়ের নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল নেতা কৃষ্ণ দাসের অনুগামীরা। ইতিমধ্যেই একটি সাংবাদিক সম্মেলন করে কৃষ্ণ দাস সাফ জানিয়ে দিয়েছেন রাজগঞ্জে এবার খগেশ্বর রায়ের বিরুদ্ধে প্রচার চালাবেন তিনি। খগেশ্বর হটাও, রাজগঞ্জ বাঁচাও স্লোগান তুলে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল।
কৃষ্ণ দাসের অনুগামীরা বলেন, রাজগঞ্জে এবার নির্দল প্রার্থী হিসেবে কৃষ্ণ দাসকে দাঁড় করিয়ে প্রচার চালাবেন তারা। তৃণমূল কর্মীরা অভিযোগ করে বলেন, খগেশ্বর রায় একজন বিধায়ক হয়েও প্রকাশ্যেই মাতলামো করেন। জমি মাফিয়াদের সঙ্গে তিনি সরাসরি যুক্ত রয়েছেন বলেও তাদের অভিযোগ। এ ধরনের একজন মানুষকে দল কিভাবে টিকিট দিল তা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। যদি দক্ষিণবঙ্গে পরিবর্তন হয়, দক্ষিণবঙ্গে সিট পরিবর্তন হচ্ছে কেন, প্রার্থী পরিবর্তন হচ্ছে কেন? সিটটাকে জেতানোর জন্য। তেমনি আমাদের রাজগঞ্জ বিধানসভায় যদি জেতাতে চায়, আমাদের রাজগঞ্জ বিধানসভাকে যদি কলকাতার বুকে বা তৃণমূল কংগ্রেসের এই জরাফুল চিহ্নটাকে যদি বিজয় ধ্বজের রূপে পরিণত করতে চান, তাহলে আমাদেরকে কৃষ্ণ দাসকে টিকিট দিতে হবে। কারণ কৃষ্ণ দাস ঘরে ঘরে কাছের ছেলে, কাজের মানুষ, ডাকলেই পাওয়া যায়। আপনারা জানেন, আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, আপনাদের মাধ্যমে আমরা দেখেছিলাম যে আমাদের জেলা সভাপতি পর্যন্ত বলেছিলেন যে লোকসভা ভোটে 2019-এর পর জলপাইগুড়ির বুকে কেবলমাত্র কৃষ্ণ দাস মহাশয়ই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে মনোবলটাকে শক্তি করেছিলেন। বাড়ি থেকে বের যখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘরে ঢুকে গিয়েছিল, তারপর নেতারা জলপাইগুড়ি জেলার, তখন কিন্তু কৃষ্ণ দাস পথে নেমে প্রতিবাদ করে সমগ্র তৃণমূল কংগ্রেসের আবহাওয়াটাকে দলের তরফে নিয়ে এসছেন। এরকম একজন জননেতাকে টিকিট না দিয়ে খগেশ্বর রায়কে টিকিট দিল, এটাই আমাদের দুঃখের বিষয়। আমরা দলের বিরুদ্ধে নয়, আমরা খগেশ্বর রায়ের বিরুদ্ধে, আমাদের নেতাও দলের বিরুদ্ধে নয়। আমাদের নেতা বলছে যে যেহেতু খগেশ্বর রায় এতদিন তৃণমূলে কংগ্রেসের এমএলএ থাকা পর্যন্ত ঘরে ঘরে তার কোনো পরিচিতি নেই, কোনো জনসংযোগ নাই, যেহেতু তিনি রাজগঞ্জ বিধানসভাটা জিততে পারবেন না, সেহেতু রাজগঞ্জ বিধানসভাটা আমরা বিরোধীর হাতে কেন তুলে দেব? কোভিড ভ্যাকসিন নেবার পর এক প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য স্বাস্থ্য দফতরের অন্দরে। ঘটনায় মৃতের দেহ ময়না তদন্ত করে মৃত্যুর আসল কারণ জানতে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য দফতর। জানা গেছে, ধূপগুড়ি পুরসভা এলাকার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী কৃষ্ণ দত্ত গতকাল ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল থেকে কোভিড ভ্যাকসিন কোভিশিল্ড নিয়েছিলেন। নিয়ম অনুযায়ী তিনি হাসপাতালের পর্যবেক্ষণেও ছিলেন। তবে কৃষ্ণ দত্তের ভাইপো গোবিন্দ দত্তের অভিযোগ, তার কাকা গতকাল ধূপগুড়ি হাসপাতালে ভ্যাকসিন নেবার পর বাড়ি ফিরে আসেন। এরপর সন্ধ্যা থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। আজ ভোর রাতে হঠাৎই তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কোভিড ভ্যাকসিন নেওয়াতেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতের আত্মীয়ের। ঘটনায় করোনা বিষয়ক উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি ডক্টর সুশান্ত রায় বলেন, কোভিড ভ্যাকসিন একটি সেফ ভ্যাকসিন। এই ভ্যাকসিন নিয়ে এমন অভিযোগ আগে শোনা যায়নি। মৃত্যুর আসল কারণ জানতে দেহের ময়না তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালেও নিয়ে এসেছে পুলিশ। ঘটনা হচ্ছে, কালকে 11টা থেকে 11:30টার মধ্যে ভ্যাকসিনটা নিয়েছিলেন কৃষ্ণ দত্ত, আমার কাকু, 65 ইয়ার্স ওল্ড। তো তিনি হচ্ছে ওখানে অবজারভেশনে ছিলেন, আধা ঘন্টা যে অবজারভেশন থাকেন, কোভিশিল্ড সম্ভবত নিয়েছিলেন। তারপরে বাড়ি গিয়েও ঠিকই ছিলেন। তবে তিনি ব্যবসা করেন, তিনি দোকানে হচ্ছে 3টা সাড়ে 3টার দিকে যান, ওখানেও ঠিকই ছিলেন। তো সন্ধ্যার দিকে বমি করেছেন কয়েকবার, সেটা আমাদের বলেনি। তাই হোক, বাড়িতে এসে যেরকম রুটিন তা এসে খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়েছে। সকালবেলা 5টার দিকে এরকম ঘটনা, 5:30টার দিকে, মানে আমিই ছিলাম পেজেন্ট। তো সেখানে হাত মানে কেমন জিভটা কেমন করছে, তো আমি বললো হসপিটালের সামনে আছে, নিয়ে যাচ্ছি। তো ওখানে নিয়ে গিয়ে বললো যে মারা গেছে এই 5:30টার দিকে। প্রাথমিক সন্দেহ হচ্ছে যে এইভাবে তো ঠিকই ছিলেন, তবে ভ্যাকসিনটা দিয়েছে তাই আমরা রিয়াকশন পাচ্ছি। আমার ফ্যামিলির ডাউট তাই, মানে শ্বাসকষ্ট হচ্ছে তার জন্য তো মারা গেল, আমার ডাউটটা তাই। হ্যাঁ, থানাতে জানিয়েছি, থানাতে একটা একটা এফআইআর করেছি আমরা ভ্যাকসিনের ইসে। এখন মর্গে আছে, পোস্টমর্টম হবে বলছেন। ওখানে সোয়াইপ টেস্টের জন্য এই সোয়াইপও নিয়েছেন, বিএমএস করেছেন, আর এখানে পাঠালাম। ভ্যাকসিন নেওয়ার পর ব্যাপারটা না, ভ্যাকসিনেশন তো যখন হয়েছে সকালের দিকে, যখন হয়েছে পেশেন্ট ভোর রাতে মারা গেছে 5টার সময়। এবং সেই পেশেন্টের অনেক কোমরবিডিটি ছিল, ডায়াবেটিস, হাইপারটেনশন বা আরও অনেক কিছু ছিল, আমাকে যা জানিয়েছে ওখান থেকে। সুতরাং বিএমএস সকালবেলা যখন ফোন করলেন আমাকে, জিজ্ঞেস করেছিলাম কী হয়েছিল, ওকে স্যার একটু অ্যাকুট মাইকার্ডিয়াল ইনফার্কশন বলেই মনে হয়। তো আমরা একটা সোয়াবও নিয়েছি, সোয়াব টেস্ট করে দেখে নেওয়া হবে আর পোস্টমর্টম করা হবে। পোস্টমর্টমের জন্য বলা হয়েছে, পোস্টমর্টম হোক, রিপোর্ট পেলে পর তখন বোঝা যাবে অ্যাকচুয়াল কজ অফ ডেথ। আমি মানে তার আগেই কমেন্ট করা উচিত হবে না, কিন্তু ভ্যাকসিনেশনের জন্য হবে। আমি তো নিয়েছি, আমি নেবো তো, আজকে সেকেন্ড ডোজ নেবো আজকে। ভ্যাকসিন সেফ, অবশ্যই সেফ। ভ্যাকসিন নেবে, প্রত্যেকে নেবে, না উচিত। আমরা তো কাল
পরশুদিন আমার চা বাগানের সবার সঙ্গে বসছি জবে নিতে, টি গার্ডেনগুলোকে আমায় কাভার করতে হবে। আগামী পরশুদিন এখানে একটা মিটিং রয়েছে চা বাগানের বিভিন্ন ইউনিয়নগুলোকে নিয়ে, ম্যানেজমেন্টকে নিয়ে মিটিং আছে একটা, তাদেরকে ডেকেছি আমি ভ্যাকসিনেশনের জন্য। তাদেরকে আমরা কীভাবে ভ্যাকসিনেশনটা করবো সেই প্রোগ্রামিং কমিশন দিয়ে করে দেবো। ভ্যাকসিন তো আপনারা নেবেন, আমি বারবার বলছি, আপনারা যখন টার্ন আসবে অবশ্যই নেবেন। আমার বাড়িতে যেমন আমি নিয়েছি, আমার ফ্যামিলিতে সব নিয়েছে। এখন একটু বিরতি, ফিরে আসি বিরতির পর। ওয়ালপেপারস ডান, এখন ফ্যান স্টাইলিশ আর হাইটেক হওয়া উচিত। ফ্যান্স জোরে চলো কিন্তু মিটার নয়। সূর্য ফ্যান্স দরকার আপনার। सूर्या फैंस स्टाइलिश, डस्ट फ्री और हाई टेक। हवा चलो सूर्यार। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा। और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। Looking for an opportunity to work in Japan? We have exciting employment opportunities, especially in industries like nursing, caregiver, manufacturing and construction. Advantages of working in Japan: better pay packages, better quality of life, better employee welfare and protection, high professionalism and work ethics, respect and dignity of labor, learning the best technology in the world. That is where we come in at Veda School of Languages, VSL, in association with HNA, Arms Incorporation, Japan. Call us at 9911 546021. क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं और सामान लाने का समय नहीं है? तो समझो आपकी टेंशन खत्म। अब डाउनलोड करें A से Z तक ऐप, इंडिया का अपना होलसेल शॉपिंग ऐप। बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें A से Z तक। Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50 से 70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग, ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल, सेवक रोड, শিলিগুড়ি। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে, কারণ ডিপস নিমল নিম হার্বাল শুধু ঘরকে পরিষ্কারই রাখে না, নির্মূল করে দেয় 99.9% জীবাণু এবং ব্যাকটেরিয়াকে। ঘর পরিষ্কার রাখুন আপনিও, ডিপস নিমল ব্যবহার করুন। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना, पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, 3rd माइल, वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टैक्ट नंबर 9709970981। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए SK लाइव ही बेस्ट ऑप्शन है। SK लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूवरशिप 9 लाख से अधिक है। सिक्किम, हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर, सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। ফিরে এলাম বিরতির পর, আসছি পরবর্তী সংবাদে। অপরিণত শিশুর মৃতদেহ উদ্ধার চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের উছলগছ এলাকায়। ঘটনায় তুমুল শোরগোল পড়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে উছলগছ গ্রামের রাস্তার ধারে ওই মৃতদেহটি গ্রামেরই বাচ্চাদের চোখে পড়ে। তারা গ্রামের মানুষদের জানালে গ্রামের লোকেরা ঘটনাস্থলে এসে মৃতদেহটি দেখে চোপড়া থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃতদেহটি কিভাবে আর কে গ্রামে ফেলে রেখে গেছে তার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
না সকালে একটা বাচ্চা দিল তো ওই খনবাবু ডাক দেবো, উনি দেখলেন, তারপর আমি গেলাম, দেখলাম বাচ্চাটা পড়ে আছে, মানুষের বাচ্চা, এটা কুকুর হতো না, কে বলছে কুকুর যাবে, কুকুর আনলে তো নখ দিয়ে ইয়ে করতো, আঁচড় মারতো বা মুখে দাঁত লাগাতো, এটা আসলে কোনো ওয়াশিক করছে, কেউ বাচ্চা ফেলছে কোনো বিবাহিত বহুত মনে হয় না, বেশিরভাগ মেট এগুলোই হবে না, কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশকে স্কুল জানালো, হ্যাঁ আমি ক্যাম্পে গেলাম, গাড়িটা নেই, চলে আসলাম। মালদা জেলা পরিষদ তৃণমূলের দখলে রয়েছে। সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি দলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মোসাম্মুরের। সোমবার কলকাতায় তৃণমূল দল ছাড়ার পর মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল দাবি করেছিলেন 14 জন সদস্য নিয়ে তারা বিজেপিতে যোগদান করলেন। সেদিক থেকে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে মালদা জেলা পরিষদ বিজেপির দখলে চলে এসেছে। আর এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই সাংবাদিক বৈঠক করে মোসাম্মুর সাফ জানিয়ে দেন মালদা জেলা পরিষদের 20 জন সদস্য তৃণমূল দলে রয়েছে, কাজেই জেলা পরিষদ ভাঙার কোনো প্রশ্নই আসে না। পাল্টা তৃণমূলের জেলা সভাপতি মোসাম্মুরের এই দাবিকে চ্যালেঞ্জ জানালেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া গৌরচন্দ্র মণ্ডল। মেম্বারদেরকে আমরা ডেকেছিলাম, যেহেতু একটা খবর আসছিল যে আমাদের গৌর মণ্ডল ওনার নেতৃত্বে কয়েকজন মেম্বার কলকাতায় গেছেন বিজেপিতে যোগদান করার জন্য, তাই আজকে আমরা এমার্জেন্সি জেলা পরিষদের মেম্বারদেরকে ডেকেছিলাম। আমাদের এখানে গোলাম রাব্বানি সাহেবও এসছেন উত্তর দিনাজপুর থেকে, এবং আমাদের কোঅর্ডিনেটররা এখানে উপস্থিত আছে, জেলা পরিষদের আমাদের মেম্বাররা এখানে উপস্থিত আছেন, এবং এখানে আমাদের সঙ্গে এখন আপাতত 17 জন মেম্বাররা উপস্থিত আছেন, এবং 2জন অসুস্থ, আমাদের শেখ কেতাবুদ্দিন এবং নীলুফরি আসলিম, ওনারা অসুস্থ, কিন্তু ওনাদের সঙ্গে 2জনের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, এবং উজ্জ্বল চৌধুরী উনি প্রচারে মালদার, উনি আমাদের প্রার্থী এবং উনি প্রচারে আছেন আইহোতে, তাই উনি এখন আসতে পারেননি, কিন্তু ওনারা আমাদের সঙ্গেই আছে। তো যেটা বলা হচ্ছে কলকাতাতে যে মেজরিটি মেম্বাররা বিজেপিতে যোগদান করলেন, এটা পুরোপুরি ভিত্তিহীন খবর, এবং আপনাদেরকে আমরা দেখাতেও পারি যে আমাদের 17 জন মেম্বার এখন আমাদের সঙ্গে উপস্থিত আছে, এবং যেটা বললাম যে 3 জন মেম্বার, তাদের সঙ্গে আমি ফোনেও কথা বলেছি, তারা মালদাতেই আছেন। তো এই যে খবরটা, এটা পুরোপুরি ভিত্তিহীন, এবং যারা আজকে যোগদান করলেন তাদের সকলকে গৌর মণ্ডল সহ দল বিরোধী কার্যকলাপের জন্যে আমরা সাসপেন্ড করছি। তো সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। করণদিঘি বিধানসভা এলাকার বাসিন্দারা তাদের ভূমিপুত্রকেই চায়, বাইরের কোনো প্রার্থীকে মেনে নেওয়া হবে না। ঠিক এই ভাষাতেই এবার প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন করণদিঘি তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোদেব সিনহা। ফলে রায়গঞ্জ, ইটাহার, চাকুলিয়ার পাশাপাশি এবার প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ্যে করণদিঘিতেও। প্রতিটি জায়গায় স্থানীয় নেতৃত্বের দাবি প্রার্থী বদল করা হোক, তবে এই দাবি দলনেত্রী কতটা মানবেন তার সময়ই জবাব দেবে। তৃণমূল দলের যে সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে একবার না বহুবার কথা দিয়েছেন, আমার কাছে রেকর্ডিংও আছে, কথা দিয়েছিলেন। কখন কথা দিয়েছেন আমি বেশ কয়েকবার, দিদি আমার এখানে গৌতম ডিস্টার্ব দিচ্ছি যখন বলেছি, উনি বারবার বলেছেন, আশ্বস্ত করেছেন, দেখো ওর ব্যাপারটা আমি বুঝে নেব, তোমাকে ওইটা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি প্রার্থী হবে, তুমি টিকিট পাবে, তুমি লড়াই করবে, ডোন্ট ওয়ারি, এই কথাটা বলেছে। একজন সুপ্রিমো যখন এই কথাটা বলছে, তাতে করে আমি বিশ্বাস করেছিলাম যে আমি প্রার্থী হচ্ছি। হঠাৎ করে যখন 5 তারিখে ঘোষণা হলো, তখন আমি অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে আমি কি করে অযোগ্য হয়ে গেলাম। এর আগে বহুবার আমার সুনাম করেছি যে স্বচ্ছ, অমুক তমুক, বহু রকম বলেছে, কিন্তু হঠাৎ করে অযোগ্য হয়ে গেলাম কি করে আমি জানি না। তাছাড়া করণদিঘির বুকে এতই অভাব পড়ে গেছে যে করণদিঘির বুকে নিজস্ব কোনো দাঁড়ানোর মতো কোনো প্রার্থী নেই, যে বাইরে থেকে একটা প্রার্থীকে নিতে হবে। আমি যদি অযোগ্য হয়ে থাকি তাহলে করণদিঘি তার কেউ ছিল না? ছিল তো। যদি নাম বলি, কাদির হাজি মাইনরিটি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, শাহাবুদ্দিন সাহেব তারাবিরি কোম্পানি, সুভাষ গোস্বামী পরখা রাজনীতিবিদ উনি ছিলেন, আজাদ আলী জেলা পরিষদের উনি ছিলেন, ভবেন ঘোষ জেলা পরিষদ মেম্বার উনি ছিলেন, আরও অনেকে ছিলেন। এরা কি হতে পারতো না? এদের কি যোগ্যতা নেই? তাহলে কি কোন দিকে মানে যোগ্য কোনো ব্যক্তি নেই প্রার্থী যে বাইরে থেকে নিতে হবে?
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মঙ্গলবার বেলা 12:30টার দিকে ভারত সীমান্তে ফেনী নদীর ওপর নির্মিত বাংলাদেশ ভারত মৈত্রী সেতু 1 উদ্বোধন করেন এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম ও বাংলাদেশের খাগড়াছড়ি জেলার রামগড়কে যুক্ত করেছে এই সেতু। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সকলকে ধন্যবাদ জানান। সূত্রের খবর, গত 13ই জানুয়ারি সেতুর কাজ পুরোপুরি শেষ হয়। এ সেতুর মোট পিলার 12টি, এর মধ্যে বাংলাদেশ অংশে নির্মিত 8টি ও ভারতের অংশে 4টি। It's my immense pleasure to inaugurate the Moitri Setu today, together with Prime Minister Sri Narendra Modi. The event is taking place at a time when we are celebrating the birth centenary of Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, the golden jubilee of Bangladesh's independence, and the 50th year of Bangladesh-India diplomatic relations. The opening of Feni Bridge is a testimony to the Bangladesh government's continued commitment to support our neighbor India in strengthening connectivity in the region, particularly for the northeast of India. In 2010, the then Chief Minister of Tripura placed a proposal before me to build a bridge over the river Feni. He pointed out that the bridge is very important to the business community of India's northeast region for using the Chattogram seaport. We considered the request positively. Since then, the government of Bangladesh has extended all necessary support to the Indian side for construction of the bridge. 10 years later, today, the bridge is a reality. This bridge will be a trading lifeline for the northeast of India. As you all know, Bangladesh has already allowed the use of Chattogram and Mongla ports for the movement of goods to and from India. Now, with the opening of the Feni Bridge, movement of goods between West Bengal and the landlocked Indian northeastern states can take place through Bangladesh. আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর।